প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সঙ্গে আছি আমি সানি বিশ্বাস, প্রভাষক, সরকারি ইস্পাহানি কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা। আজ আমি আলোচনা করব একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র এই বিষয়টি নিয়ে। আশা করি তোমরা পাঠের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবে। পাঠের শুরুতেই তোমরা নিচের ছবিগুলো লক্ষ্য করো। এই ছবিগুলো দেখে তোমরা কি বুঝতে পারছো? এক্ষেত্রে আমি তোমাদের সহযোগিতা করতে পারি। এখানে কিছু সমস্যার উদাহরণ দেওয়া হয়েছে। সমস্যাগুলো হলো তেলের দাম বৃদ্ধি, ঋণ, বেকারত্ব, জনসংখ্যা বৃদ্ধি, মানবিক সহায়তা, খাদ্য ঘাটতি এবং পরিবেশগত ভারসাম্যহীনতা। এই সমস্যাগুলো সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এই ছবিগুলো দেখে এবং আজকের বিষয়ের শিরোনাম দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আজ আমি আলোচনা করব মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান নিয়ে। আজকের এই পাঠ শেষে তোমরা মৌলিক অর্থনৈতিক সমস্যাসমূহ চিহ্নিত করতে পারবে, অর্থনৈতিক সমস্যার সমাধানের প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। পৃথিবীতে প্রাণীকুলের আবির্ভাবের সাথে বিভিন্ন বিষয়ের প্রয়োজন ধারণা বা অভাবের সূচনা হয়। মানব সভ্যতার বিকাশের সঙ্গে অভাবও সুনিপুণ, বহুমাত্রিক, জীবনব্যাপী, ক্রমবর্ধমান ও চিরন্তন সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। কিন্তু অভাবের এ তীব্র তাড়না হতে মুক্তির জন্য যে সম্পদ প্রয়োজন তার যোগান প্রকৃতিতে অপ্রতুল বা সীমাবদ্ধ। অভাবের তুলনায় সম্পদ সীমিত হওয়ায় নির্বাচন, মৌলিক অর্থনৈতিক সমস্যা, মানবীয় কর্মপ্রচেষ্টা এবং বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা ও ব্যষ্টিক বা সামষ্টিক অর্থনীতি, এই বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন। অর্থনীতি বিষয়টি পাঠের মাধ্যমে তোমরা সেই ধারণাগুলি অর্জন করতে পারবে। অর্থনীতিতে মূল আলোচ্য বিষয় হলো অর্থনৈতিক সমস্যা, যা দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনকে নির্দেশ করে। অর্থনৈতিক সমস্যার সূত্রপাত হয় মানব জীবনের অসীম অভাব এবং সেই অভাব পূরণের সীমিত উপকরণ থেকে। অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন। সম্পদ বলতে আমরা বুঝি সেই সব বস্তুগত ও অবস্তুগত দ্রব্যের উপযোগ আছে, যোগান সীমাবদ্ধ, যাদের হস্তান্তরযোগ্যতা, বাহ্যিকতা ও বিনিময় মূল্য বিদ্যমান, সেই সকল অর্থনৈতিক দ্রব্যকে। অর্থনৈতিক সমস্যার প্রকৃতি বিশ্লেষণ করে অর্থনীতিবিদগণ প্রাথমিকভাবে দুটি সমস্যাকে চিহ্নিত করেছেন। এর একটি হলো দুষ্প্রাপ্যতা, অন্যটি হলো নির্বাচন। প্রথমে আলোচনা করব দুষ্প্রাপ্যতা নিয়ে। মানব জীবনের প্রত্যাশা, অভাব, চাওয়া, আকাঙ্ক্ষা অসীম, কিন্তু এই অসীম অভাব পূরণের ক্ষমতা তথা সম্পদ সীমিত। তাই সকল প্রকার অর্থনৈতিক সমস্যার মূলে আছে সম্পদের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা বলতে বোঝায় মানব জীবনের অসীম সমস্যা বা অভাব পূরণের জন্য সম্পদ সীমিত ও অপ্রচুর, অর্থাৎ দুষ্প্রাপ্য। মানুষের অভাব পূরণের জন্য যে সম্পদ আছে তা তার প্রয়োজনের তুলনায় খুবই কম। এই যে সম্পদের সীমাবদ্ধতা, এটাকেই বলা হয় দুষ্প্রাপ্যতা।
অর্থনীতির ইতিহাসে এই সমস্যাটি প্রথম থেকেই স্বীকৃতি পেয়েছে। নির্বাচন। মানুষের জীবনে যেমন অভাব অফুরন্ত, তেমনি সম্পদ সীমিত। অফুরন্ত অভাবের মধ্যে সব অভাব সমান গুরুত্বপূর্ণ নয়, তাই অভাবের গুরুত্ব ও সম্পদের বিকল্প বা দক্ষ ব্যবহারও এক্ষেত্রে নির্ধারণ করতে হয়। আর এ কারণেই প্রয়োজন হয় নির্বাচনের। এই জন্যই অর্থনীতিকে বলা হয় নির্বাচনের বিজ্ঞান। অসংখ্য অভাব থেকে অভাবসমূহের পারস্পরিক গুরুত্বের ভিত্তিতে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অভাবটি বাছাই করার প্রক্রিয়া হলো নির্বাচন। এক্ষেত্রে মানুষ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অভাবটি আগে এবং কম গুরুত্বপূর্ণ অভাবটি পরে পূরণ করার চেষ্টা করে। যেমন মানুষ তার মৌলিক চাহিদার মধ্য থেকে খাদ্যের অভাব সর্বপ্রথমে পূরণ করে, তারপর শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ইত্যাদি অভাবগুলো পূরণ করার চেষ্টা চালায়। মৌলিক অর্থনৈতিক সমস্যা। সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসই হল প্রধান অর্থনৈতিক সমস্যা। অর্থনীতিতে উৎপাদন, বন্টন, ভোগ সংক্রান্ত মানবীয় কর্মপ্রচেষ্টা প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে পরিচালিত হয়। এর প্রয়োগ থেকে সৃষ্ট সমস্যাগুলোই মৌলিক অর্থনৈতিক সমস্যা। একটি অর্থনীতির সীমাবদ্ধ সম্পদগুলো সমস্ত মানুষের চাহিদার তুলনায় অপর্যাপ্ত। মানুষের অভাব সীমাহীন, কিন্তু চাহিদা পূরণের উপায় যেহেতু সীমিত, তাই অর্থনৈতিক সমস্যা সম্পদের যুক্তিসঙ্গত ব্যবস্থাপনা বা সর্বোত্তম ব্যবহারের মাধ্যমেই দূর করা যায়। P.A. স্যামুয়েলসনের মতে 3টি মৌলিক বা কেন্দ্রীয় সমস্যা রয়েছে। এই 3টি মৌলিক অর্থনৈতিক সমস্যা হলো কী এবং কতটুকু উৎপাদন করা হবে, কিভাবে বা কী উপায়ে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। আজকের পাঠে আমরা এই 3টি মৌলিক অর্থনৈতিক সমস্যা বিশ্লেষণ করার চেষ্টা করব এবং কিভাবে এর সমাধান দেওয়া যায় সে বিষয়েও জানার চেষ্টা করব। প্রথমে আলোচনা করব কী এবং কতটুকু উৎপাদন করা হবে। এই প্রশ্নটি বিশ্লেষণ এবং এর সমাধান দেওয়ার জন্য আমরা একটি লেখচিত্রের মাধ্যমে বিষয়টি জানার ও বোঝার চেষ্টা করব। আমরা ধরে নেই ভূমি অক্ষ OX এবং উলম্ব অক্ষটি হলো OY। ভূমি অক্ষে শিল্পদ্রব্যের পরিমাণ এবং উলম্ব অক্ষে কৃষিদ্রব্যের পরিমাণ নির্দেশ করছে। আমরা আরও ধরে নেই AB হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এখানে বলে রাখি, উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও প্রযুক্তি নিয়োগ করে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। এখানে দুটি দ্রব্য না হয়ে দুই ধরনের দ্রব্য হতে পারে। আমরা উৎপাদন সম্ভাবনা রেখার ই বিন্দুতে যদি উৎপাদন পরিচালনা করি, তাহলে আমরা দেখতে পাই কৃষি দ্রব্য উৎপাদন হয় OY0। লক্ষ্য করো, কৃষিদ্রব্য উৎপাদন হয় OY0। যদি আমরা শিল্পদ্রব্য উৎপাদন করি, তাহলে শিল্পদ্রব্য উৎপাদিত হয় OX0। তাহলে আমরা বুঝতে পারছি ই বিন্দুতে উৎপাদন পরিচালনা করলে কৃষিদ্রব্য পাওয়া যাবে OY0 এবং শিল্পদ্রব্য পাওয়া যাবে OX0। আবার যদি আমরা F বিন্দুতে উৎপাদন পরিচালনা করি,
তাহলে কৃষিদ্রব্য পাওয়া যাবে OY1 OY1 এবং শিল্পদ্রব্য পাওয়া যাবে OX1। আমরা উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের কোনো একটি বিন্দু জিতে উৎপাদন পরিচালনা করতে পারবো না, কারণ অভাব পূরণের জন্য যে সম্পদ রয়েছে তা সীমিত। ফলে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে উৎপাদন পরিচালনা করা সম্ভব নয়। তবে আমরা চাইলে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের কোনো একটি বিন্দু H সেখানে উৎপাদন পরিচালনা করতে পারবো। তবে এক্ষেত্রে একটি সমস্যা রয়েছে, তা হলো H বিন্দুতে যদি উৎপাদন পরিচালনা করা হয় তবে সম্পদের সদ্ব্যবহার হয় না, অর্থাৎ যে পরিমাণ সম্পদ আছে তা পরিপূর্ণরূপে ব্যবহার এক্ষেত্রে সম্ভব হয় না। কাজেই আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে বুঝতে পারছি কি উৎপাদন করতে হবে এবং কতটুকু উৎপাদন করতে হবে। যেমন আমরা এই বিন্দুতে উৎপাদন করলে কতটুকু কৃষিদ্রব্য কতটুকু শিল্পদ্রব্য উৎপাদন করতে পারবো তা জানলাম। যদি আমাদের শিল্পদ্রব্য বেশি প্রয়োজন হয় এবং কৃষিদ্রব্য কম প্রয়োজন হয়, তাহলে আমরা F বিন্দুতে উৎপাদন যদি পরিচালনা করি সেক্ষেত্রে শিল্পদ্রব্যের পরিমাণ বেড়ে যাবে এবং কৃষিদ্রব্যের পরিমাণ কমে যাবে। এভাবে একটি রাষ্ট্রকে নির্ধারণ করতে হবে তার কোন ধরনের দ্রব্যের প্রয়োজন বেশি। যে ধরনের দ্রব্যের প্রয়োজন বেশি হবে সেই ধরনের দ্রব্য বেশি উৎপাদনে তারা মনোনিবেশ করবে। সাধারণত উৎপাদন সম্ভাবনা রেখার উপরের দিকে উৎপাদন পরিচালনা করলে সেক্ষেত্রে কৃষিদ্রব্যের পরিমাণ বেশি উৎপাদন করা হবে এবং উৎপাদন সম্ভাবনা রেখার নিচের দিকে যদি উৎপাদন পরিচালনা করা হয় তাহলে শিল্পদ্রব্যের উৎপাদন বেশি করা হবে। এবার আমরা বোঝার চেষ্টা করব কিভাবে বা কী উপায়ে উৎপাদন করা যাবে। এটি অর্থনৈতিক সমাজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যার মূল কথা হলো দ্রব্য ও সেবা উৎপাদনের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হবে তা নির্ধারণ করা। পৃথিবীতে প্রত্যেক দেশে উৎপাদন কৌশল হয় শ্রমনিবিড় অথবা পুঁজিনিবিড় বা মূলধন নিবিড়। অর্থাৎ যে দেশে পুঁজি অপেক্ষা শ্রমের সরবরাহ বেশি, শ্রমের মূল্য সস্তা, সে দেশে উৎপাদন কৌশল শ্রমনির্ভর হবে। অন্যদিকে যে দেশে পুঁজির পরিমাণ বেশি, শ্রমের মজুরি বেশি, অর্থাৎ শ্রমিকদের বেশি মজুরি দেওয়া লাগে, সে দেশে উৎপাদন কৌশল হয় পুঁজি নির্ভর। যেমন উন্নত দেশগুলোতে উৎপাদন কৌশল হয় পুঁজি নির্ভর এবং অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে হয় শ্রমনির্ভর বা শ্রমনিবিড়। এখন আমরা একটি সম উৎপাদন রেখার সাহায্যে এই সমস্যাটি বিশ্লেষণ এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তা বোঝার চেষ্টা করব। ভূমি অক্ষে আমরা ধরে নিই ভূমি অক্ষ OL এবং উলম্ব অক্ষটি হলো OK। ভূমি অক্ষে অক্ষ শ্রম এবং উলম্ব অক্ষ পুঁজি বা মূলধন নির্দেশ করে। এখানে Q0 হলো একটি সমউৎপাদন রেখা। সমউৎপাদন রেখা এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণের মাধ্যমে মোট নির্দিষ্ট ও সমপরিমাণ উৎপাদন প্রকাশ পায়। এই চিত্রটি তোমরা একটু লক্ষ্য করো। এখানে কয়েকটি সমউৎপাদন রেখা দেওয়া আছে। এই সমউৎপাদন রেখাগুলোর যেখানেই উৎপাদন পরিচালনা করা হোক না কেন, একটি রেখার যে কোনো বিন্দুতেই উৎপাদন সমান। অর্থাৎ প্রথমে রেখাটাতে যদি উৎপাদন করা হয় তার যে কোনো বিন্দুতে উৎপাদন হবে 250। তার পরবর্তী যে রেখাটি রয়েছে
তার যে কোনো বিন্দুতে উৎপাদন করলে মোট উৎপাদন হবে 200 একক। সর্বশেষ যে রেখাটি রয়েছে, যে বক্ররেখাটি, সেখানে যদি উৎপাদন পরিচালনা করা হয় তাহলে উৎপাদন হতে পারে 100 একক। অর্থাৎ একটি সম উৎপাদন রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন পরিচালনা করা হলে মোট উৎপাদন একই রকমই থাকবে, অর্থাৎ এককের পরিমাণ একই রকম হবে। এবার আমরা বিশ্লেষণে চলে আসি। যদি আমরা এ বিন্দুতে উৎপাদন পরিচালনা করি তাহলে পুঁজির প্রয়োজন হবে OK1 এবং শ্রমের প্রয়োজন হবে OL1। তাহলে কিভাবে উৎপাদন করব? পুঁজি ও শ্রমের মাধ্যমে। যদি এই বিন্দুতে উৎপাদন পরিচালনা করি তাহলে পুঁজির প্রয়োজন হবে বেশি এবং শ্রমের প্রয়োজন হবে কম। বুঝতেই পারছো, এই বিন্দুতে সাধারণত উন্নত দেশগুলো উৎপাদন পরিচালনা করতে পারে। যদি আমরা বি বিন্দুতে উৎপাদন পরিচালনা করি তাহলে পুঁজির প্রয়োজন হবে OK2 এবং শ্রমের প্রয়োজন হবে OL2। আশা করি এই বিষয়টুকু বুঝতে পেরেছ। অর্থাৎ সমুৎপাদন রেখার উপরের দিকে সাধারণত উৎপাদন পরিচালনা করে উন্নত দেশসমূহ যাদের পুঁজির পরিমাণ বেশি, অর্থাৎ পুঁজি নিবিড় দেশসমূহ, এবং নিচের দিকে উৎপাদন পরিচালনা করে অনুন্নত ও স্বল্পোন্নত দেশসমূহ যাদের শ্রম সস্তা এবং শ্রমের যোগান অনেক বেশি। চিত্রে লক্ষ্য করো, T1 রেখাটি পুঁজিনিবিড় উৎপাদন কৌশলকে নির্দেশ করছে, যেখানে OK1কে OL1 দিয়ে ভাগ করলে মানটি 1-এর চেয়ে বড় হবে, এবং T2 রেখাটি শ্রমনিবিড় উৎপাদন কৌশলকে নির্দেশ করছে, যেখানে OK2 এর মানকে OL2 এর মান দিয়ে ভাগ করলে মানটি 1-এর চেয়ে ছোট হবে। সুতরাং এই দুটি রেখায় আমরা দেখতে পাচ্ছি পুঁজিনিবিড় বা মূলধন নিবিড় উৎপাদন ব্যবস্থায় T1 এর মান হয় বা টি এর মান হয় 1-এর চেয়ে বেশি, এবং শ্রমনিবিড় উৎপাদন ব্যবস্থায় টি এর মান হয় 1-এর চেয়ে কম। আশা করি এই সমস্যাটির বিশ্লেষণ বুঝতে পেরেছ এবং কিভাবে উৎপাদন করা হবে সেই সিদ্ধান্তটি একটি রাষ্ট্র তার অর্থব্যবস্থার উপর নির্ভর করেই সিদ্ধান্ত গ্রহণ করবে। দেশটি যদি উন্নত দেশ হয় তাহলে অবশ্যই পুঁজি বা মূলধন নিবিড় উৎপাদন পরিচালনা করবে, যদি স্বল্পোন্নত দেশ হয় তাহলে বি বিন্দুতে শ্রম নিবিড় উৎপাদন ব্যবস্থায় উৎপাদন পরিচালনা করবে। এবার আমরা বোঝার চেষ্টা করব কার জন্য উৎপাদন করা হবে। এটি মৌলিক অর্থনৈতিক সমস্যার তৃতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সমাজের শ্রেণী বিভাগ অনুসারে দ্রব্যের উৎপাদনের মধ্যে শ্রেণী বিভাজনের প্রয়োজনীয়তা দেখা দেয়। একটি সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, কেউ ধনী, কেউ গরিব, কেউ মধ্যবিত্ত। কার জন্য উৎপাদন করা হবে এই সমস্যার সমাধান দিতে গেলে বা এই প্রশ্নটি বিশ্লেষণ করতে গেলে আমাদের অবশ্যই মানুষের ক্রয় ক্ষমতাকে বিবেচনা করতে হবে। এই প্রশ্নের উত্তর আমরা একটি সম উৎপাদন রেখার সাহায্যে দিতে পারব। আমরা ধরে নিই OX ভূমি অক্ষ এবং OY উলম্ব অক্ষ। OX অক্ষ ধনিক শ্রেণীর মানুষের
দ্রব্য নির্দেশ করে এবং ওয়াই অক্ষ গরিব শ্রেণীর মানুষের দ্রব্য নির্দেশ করে। এখানে এ এবং বি হলো একটি উৎপাদন সম্ভাবনা রেখা যার বিভিন্ন বিন্দুতে ভিন্ন ভিন্ন উৎপাদনের সম্ভাবনা প্রকাশ পায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যদি পি বিন্দুতে উৎপাদন পরিচালনা করা হয় তাহলে গরিব শ্রেণীর প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করতে হবে ও ওয়াই1 এবং ধনিক শ্রেণীর দ্রব্য উৎপাদন করতে হবে ও এক্স1। অন্যদিকে যদি আর বিন্দুতে উৎপাদন পরিচালনা করা হয় সেক্ষেত্রে গরিব শ্রেণীর দ্রব্য প্রয়োজন হবে ও ওয়াই2 এবং ধনিক শ্রেণীর দ্রব্য প্রয়োজন হবে ও এক্স2। তাহলে একটি রাষ্ট্রে কোন শ্রেণীর মানুষ বেশি তার উপর নির্ভর করে সেই রাষ্ট্র কোন বিন্দুতে উৎপাদন পরিচালনা করবে সেটি নির্ধারণ করবে। সাধারণত উন্নত দেশসমূহ এক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখার নিচের দিকে উৎপাদন পরিচালনা করে এবং দরিদ্র বা উন্নয়নশীল দেশসমূহ উৎপাদন সম্ভাবনা রেখার উপরের দিকে উৎপাদন পরিচালনা করে। তবে এই তিনটি সমস্যার ক্ষেত্রে কোনো একটি বিষয়কেই গুরুত্ব দেওয়া হয় না বা একমাত্র কোনো একটি সমাধান খোঁজা হয় না। এক্ষেত্রে আমরা দেখেছি কি উৎপাদন করা হবে, সেক্ষেত্রে শিল্প ও কৃষি উভয় ধরনের দ্রব্য উৎপাদনের প্রয়োজন পড়ে। কিভাবে উৎপাদন করতে হবে সেক্ষেত্রেও শ্রমনিবিড় ও পুঁজিনিবিড় উভয় উৎপাদন ব্যবস্থার প্রয়োজন হয়। একইভাবে কার জন্য উৎপাদন করা হবে এই প্রশ্নের সমাধান দেওয়ার ক্ষেত্রেও ধনী ও গরিব উভয় শ্রেণীর মানুষের জন্য দ্রব্য উৎপাদন করা হয়। আশা করি আজকের এই পাঠ থেকে তোমরা বুঝতে পেরেছ কি ও কতটুকু উৎপাদন করতে হবে, কি উপায় বা কিভাবে উৎপাদন করতে হবে এবং কার জন্য উৎপাদন করতে হবে। এখন তোমরা অর্থনীতির দ্বৈত সমস্যার নামটি নিজেদের খাতায় লেখো। আশা করি মনোযোগ সহকারে শ্রবণ করলে বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যদি মনোযোগ সহকারে শ্রবণ করে থাকো তাহলে নিজেরা যাচাই করো বা মূল্যায়ন করো যে তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করেছো কিনা। তোমাদের জন্য একটি প্রশ্ন রইল, মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কি কি? আশা করি এই প্রশ্নটির উত্তর তোমরা দিতে পেরেছ। তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকবে। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে অধ্যয়ন করবে এবং খাতায় নোট আকারে প্রশ্নটি লিখে রাখবে। এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় বারবার আসে এবং অর্থনীতির যে কোনো বিষয় বোঝার ক্ষেত্রে এই প্রশ্নটি একটি মৌলিক প্রশ্ন। প্রশ্নটি হলো কিভাবে মৌলিক অর্থনৈতিক সমস্যাসমূহ সমাধান করা যায়। আশা করি আজকের পাঠ তোমাদের কাছে ভালো লেগেছে ও আকর্ষণীয় মনে হয়েছে। এই পাঠ শ্রবণের পর এবং অধ্যয়নের পর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জাগে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করবে। তোমাদের সকলের প্রতি শুভকামনা রইল। তোমরা সকলেই ভালো থেকো। সকলকে ধন্যবাদ।